দ্বিতীয়ত হচ্ছে, যদি এই মানব সম্পদগুলোকে ইউটিলাইজ করা যেত, এই যুবকদেরকে কাজে লাগানো যেত, তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেহেতু আমাদের দেশে চলছে, এই মুহূর্তে বৃদ্ধ মানুষের চাইতে ইয়াং মানুষের সংখ্যা বেশি, এবং এটা 2030 সাল পর্যন্ত চলতে থাকবে। 30 সালে গিয়ে এই সংখ্যাটা হবে টোটাল জনগোষ্ঠীর 70% হচ্ছে ইয়াং। এরকম সিচুয়েশন একটা একটা দেশ তার 100 বছরের মধ্যে মাত্র একবার পায়। বাংলাদেশ তার স্বাধীনতার পরে এই এই সিচুয়েশন 2006 সাল থেকে শুরু হয়েছে, 2030 সালে গিয়ে শেষ হবে। হাতে খুবই কম সময়, আমাদের হাতে মাত্র 5টা বছর আর সময় আছে। আওয়ামী আমলে টোটাল এই এই সিচুয়েশন গুলো, এই সুযোগগুলোকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রবুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। একজন ব্যক্তিকে বর্তমান সময়ে কম্পিটিটিভ এই যুগে নিজেকে যদি ফ্লারিশ করতে হয়, তাহলে অবশ্যই সফট স্কিল ডেভেলপ করার কোনো বিকল্প নাই। আপনারা জানেন, সরকারের আওয়ামী আমলে কিছু প্ল্যান করা হয়েছিল, যে প্ল্যানগুলো এখনো বলবৎ আছে, বাতিল করা হয়নি। একটাকে বলা হয় ডেল্টা প্ল্যান, আর একটা ছিল হচ্ছে মেগা প্ল্যান। তো 41 সালে একটা প্ল্যান করা হয়েছে, 41 সাল পর্যন্ত, 2000। আর একটা হচ্ছে 100 বছরের একটা পরিকল্পনা। এই পরিকল্পনার মধ্যে গভর্নমেন্টের অনেক খাত থেকে রপ্তানি আয়ের একটা লক্ষ্যমাত্রা ধরা হয়। এগ্রিকালচার সেক্টর ছিল একটা সময় বাংলাদেশের লার্জেস্ট ইনকাম সোর্স, এই সেক্টরটা। কিন্তু এগ্রিকালচার সেক্টরের এই ইনকামটা ডে বাই ডে ডিক্রিজ করছে, ডিক্লাইন হচ্ছে। ডিক্লাইন হচ্ছে যে এমন না যে আগে এগ্রিকালচার থেকে যা উৎপাদন হতো এখন উৎপাদন কমে গেছে তাই ডিক্রিজ করছে, এরকম না। বরং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের আয় বেড়ে গেছে। এগ্রিকালচার সেক্টর থেকে যদি আগে গভর্নমেন্ট $100 বিলিয়ন আয় করত, এখনো গভর্নমেন্ট $100 বিলিয়ন বা $110 বিলিয়ন আয় করে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি আগে $100 বিলিয়ন ইনকাম হতো, এখন সেটা হয়ে গেছে $300 বিলিয়ন। অর্থাৎ এগ্রিকালচার তার জায়গায় স্টেডি অবস্থায় আছে, কিন্তু সার্ভিস সেক্টর অথবা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ডেভেলপমেন্টটা হয়েছে রেডিক্যালি। তো সেই আলোকে সারা পৃথিবীর যে যে ট্রেন্ড, এই ক্যাপিটাল ইকোনমি বৃদ্ধি পাওয়ার কারণে এই ট্রেন্ডের দিকে লক্ষ্য রেখে আমাদের দেশের মানব সম্পদগুলোকে কাজে লাগানোর জন্য গভর্নমেন্টের কিছু প্ল্যান রয়েছে। মানব সম্পদ সবসময়ের জন্য বোঝা হয় না, অনেক সময় এটা কল্যাণেরও কারণ হয়। কারণ যদি কোনো দেশ তার মানব সম্পদকে ইউটিলাইজ করতে পারে, তখন সেটা হয় কল্যাণকর কাজ। আর যদি কোনো দেশ তার মানব সম্পদকে ইউটিলাইজ করতে না পারে, তাহলে সেটা হয় হচ্ছে একটা দেশের জন্য বোঝার মতো। তো আমাদের দেশে অনেকটা এই মানব জনগোষ্ঠীকে বোঝা হিসেবেই রূপান্তর করে রাখা হয়েছে, যার ফলে শিক্ষার মান উন্নয়ন হচ্ছে না। কার্যত এখানে শিক্ষার উন্নয়ন হলেও কর্মমুখী শিক্ষা নাই। কর্মমুখী শিক্ষা থাকলেও কাজের ক্ষেত্র সরকার দিতে পারে না। যতটুকু ক্ষেত্র আছে সেই ক্ষেত্রের মধ্যে অনেক কম্পিটিশন। ইয়াং যাদের এখন কাজ করে সার্ভ করার কথা, তারা দিনের পর দিন বোঝা হয়ে আছে সোসাইটিতে। 1 কোটি বেকার বাংলাদেশে, যেটাকে ডিসগাইজ আনএমপ্লয়েড বলে, ছদ্মবেশী বেকারত্ব। যেমন আপনার ক্যাপাসিটি রয়েছে মাসে 1,000 টাকা ইনকাম করার, কিন্তু আপনি ইনকাম করছেন মাত্র 500 টাকা। ওই যে মাঝখানের যে 500 টাকার গ্যাপ, আপনার দক্ষতা অনুযায়ী আপনাকে চাকরি যে দিতে পারছে না, এইটাকে বলা হয় ডিসগাইজ আনএমপ্লয়েড। ইয়াং জেনারেশনের মধ্যে হয়তো 4 কোটি বা 5 কোটি কর্মক্ষেত্রে রয়েছে। ইয়াং জেনারেশন, এই 4 কোটির মধ্যে 1 কোটিকেই ডিসগাইজ আনএমপ্লয়েড বলা হয়। অর্থাৎ তাদের প্রত্যাশা অনুযায়ী তারা জব ফিল্ডে পারফরমেন্স করতে পারছে না, বা তাদেরকে চাকরি দেওয়ার মতো কোনো সিচুয়েশন নেই। অর্থাৎ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলাকালীন সময়ে পৃথিবীর অন্যান্য দেশ, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং, অথবা মালয়েশিয়া, বা হচ্ছে জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, যে যে দেশগুলোর কথা আমরা জানি পৃথিবীতে উন্নতি স্বর্ণশিখরে চলে গিয়েছে, চায়না, তারা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়েছে। এটাকে যারা কাজে লাগায়, তারা পরবর্তী 80-90 বছর ওই দেশ এই ডিভিডেন্ডের উপরে ভিত্তি করে পরিচালিত হয়। আর যদি সেটা না পারে, তাহলে ওই দেশ দীর্ঘস্থায়ী দরিদ্র সীমার নিচে বসবাস করে, যেটা আপনার আফ্রিকা মহাদেশের দেশগুলোর ক্ষেত্রে দেখবেন। তাদের জনগোষ্ঠীকে তারা কাজে লাগায় না, যার ফলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যখন চলে যায় তাদের দেশ থেকে, তখন তারা বৃদ্ধের সংখ্যা বেড়ে যায়, ইয়াংদের সংখ্যা কমে যায়। তারা ওইরকম বছরের পর বছর, যুগের পর যুগ এই অবস্থায় পড়ে আছে, যে তাদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। এটা চলতেই থাকে, কারণ ইকোনমির এই সার্কেলটাকে যারা ধরতে পারে না, তাদের জন্য এটা অপেক্ষা করে। চায়নার ক্ষেত্রে দেখবেন উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে।
আমেরিকার ক্ষেত্রে দেখবেন উৎপাদন কমে যাচ্ছে। কি কারণে ইউনিপোলারাইজেশন থেকে মাল্টিপোলারাইজেশন হয়, মানে পাওয়ার মাল্টিপোলারাইজেশন হয়? কারণ হচ্ছে জনসংখ্যা, ইয়াং ফোর্স সবসময়ের জন্যই একটা সম্পদ। এই সম্পদটা যখন ডিসেন্ট্রালাইজ হয়ে যায়, কমে যায়, এবং বৃদ্ধের সংখ্যা যখন বেড়ে যায়, তখন ডিপেন্ডেন্সি রেট বাড়ে। যেমন আমার দেশে এই মুহূর্তে 100 জনের মধ্যে বৃদ্ধের সংখ্যা, সে ফর এক্সাম্পল, মাত্র 30 জন। আর কর্মক্ষম মানুষের সংখ্যা, বাচ্চা, শিশু, বাচ্চা এবং যারা পড়াশোনা করছে এদের সংখ্যা ধরতে পারেন হচ্ছে 20 বা 25 জন। আর বাদবাকি 50-এর কাছাকাছি রয়েছে যারা ইয়াং। তাহলে এই 50 জনের উপরে নির্ভর করছে বাদবাকি 50 জনের, 50 জনের রিজিক, অথবা তারা কর্ম করে এবং এরা হচ্ছে তাদের উপর ডিপেন্ডেন্ট। বৃদ্ধরা ডিপেন্ডেন্ট হয়, আর হচ্ছে যারা লেখাপড়া করে, ছোট বাচ্চা, তারা ডিপেন্ডেন্ট হয়। এখন যদি ধরেন সিনারিওটা এরকম হয়ে যায় যে আমাদের দেশে বৃদ্ধের সংখ্যা হচ্ছে 60-60%, আর ইয়াং যারা বাচ্চা লেখাপড়া করছে এদের সংখ্যা হচ্ছে 20%। তো 60 আর 20 হচ্ছে 80। আর মাত্র 20% যারা হচ্ছে ইয়াং, কাজ কাজ করে, কর্মক্ষম। এই 20% লোকের উপরে ওই 80% লোক যখন ডিপেন্ড করে, তখন সম্পদ ডিসেন্ট্রালাইজ হয় অনেক বেশি, উৎপাদন হয় কম, কিন্তু কনজিউম বা ভোগ হয় অনেক বেশি। এই 80 জন ভোগ করে 20 জনের কাজের ফলাফল। সুতরাং এই দেশের এইরকম অবস্থা চলতে থাকলে সেই দেশ তো আর উন্নতি হয় না, যা উৎপাদন হয় তা কনজিউম হয়ে যায়। আর বর্তমান বাংলাদেশের সিচুয়েশন হচ্ছে 50% লোক যা উৎপাদন করে, বাকি 50% তাদের উপর ডিপেন্ড করলেও আরো অতিরিক্ত সম্পদ থেকে যায়, যে সম্পদগুলো বিদেশে রপ্তানি করা হয়। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝালাম। এটা চায়না বা অন্য অন্য দেশের ক্ষেত্রে আগে এরকম ছিল, ইয়াংদের সংখ্যা বেশি ছিল, বৃদ্ধের সংখ্যা কম ছিল। কিন্তু ইয়াংরা তো একদিন পর বৃদ্ধ হয়ে যায়, কিছুদিন পর, 20 বছর পরে এরা তো বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হলেই তাদেরকে হেলথ ইন্স্যুরেন্স দিতে হয়। তারপরে হচ্ছে তাদেরকে লাইফ সাপোর্টের, মানে লাইফ লিড করার জন্য উপকরণ দিতে হয়। সুতরাং এই বৃদ্ধদের খরচ করতে হয় তাদের পেছনে, কিন্তু তারা কোনো উৎপাদন করতে পারে না। এই যে সিচুয়েশনের মধ্যে এখন চায়না পড়ে গেছে, চায়না কি করছে, তাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যখন ছিল, তখন বিশ্বব্যাপী তারা ইনভেস্টমেন্ট করে রাখছে। তারা যে অতিরিক্ত যে সম্পদ তাদের ছিল, এই সম্পদগুলো দিয়ে AIIB, এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করছে। খোদ আমেরিকার মতো জায়গায় তারা 138 বিলিয়ন ডলারের উপরে, ট্রিলিয়ন ডলারের উপরে ইনভেস্ট করে রাখছে। আফ্রিকার অধিকাংশ ইনভেস্টমেন্ট তাদের। আমাদের দেশ, এশিয়া মহাদেশের ইনভেস্টমেন্ট তারা করে রাখছে। এই ইনভেস্টমেন্ট থেকে তারা ইন্টারেস্ট পায়, লাভ পায়। এই লাভ দিয়েই মূলত তারা বিশ্বব্যাপী তারা মোরল, মানে মোরল হয়ে দাঁড়াবে আগামী আরো কয়েকশো বছর। সুতরাং তাদের আবার পরবর্তী ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আসার আগ পর্যন্ত তারা এর উপরে ভিত্তি করে 100 বছরের জন্য ইনভেস্টমেন্ট করে রাখে। একটা সেতু নির্মাণ করবে, 100 বছর টোল আসবে, সেই টোল তারা নিয়ে নিয়ে চলে যাবে। তার মানে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখছে, এখান থেকে যে আয় হবে তা দিয়ে তাদের বৃদ্ধদের তারা সার্ভাইভ করাবে। এটা হচ্ছে একটা গভর্নমেন্টের লংজিভিটি এবং লং টাইম একটা প্ল্যান। এই প্ল্যানগুলো যখন গভর্নমেন্ট না করে, তখন সেই দেশ কখনো উন্নতি হয় না। আমার দেশে তো এরকম সাস্টেনেবল চিন্তা করার লোকগুলো খুবই কম, না আছে অ্যাডমিনিস্ট্রেশনে, না আছে আমার রাজনীতিবিদদের মধ্যে, যার ফলে এই দেশের জন্য এটা কপাল পোড়া। আর আমাদের দেশের জনগোষ্ঠী শিক্ষিত হচ্ছে, কর্মমুখী শিক্ষা নাই, জীবনমুখী শিক্ষা নাই, নৈতিকতা সমৃদ্ধ শিক্ষা নাই। যার ফলে এখানে যে পারপাস সার্ভ করার জন্য আমরা শিক্ষা অর্জন করি, এডুকেশনের সেই হারমোনিয়াস ডেভেলপমেন্টটা আমাদের এখানে হচ্ছে না। এখন এই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির কি উপলব্ধি করে, HRM ডিপার্টমেন্টটা খুলে আমরা স্পেশালি আমাদের জনগোষ্ঠী, আমাদের ম্যান পাওয়ারকে আমরা ট্রেন আপ করি, এবং পাশাপাশি সাধারণ মানুষদের জন্য আমরা কিছু করব। যেহেতু আমরা পার্ট অফ জেনারেল পিপলের অংশ হিসেবে আমরা যদি নিজেদেরকে ফ্লারিশ করি, তৈরি করতে পারি, আমরা যদি সোসাইটিতে ছড়িয়ে পড়তে পারি, এই মানুষগুলোই পরবর্তীতে আমাদের আমাদের মাধ্যমে তারা ট্রেন আপ হলো, সোসাইটির ইম্প্যাক্টটা বাড়লো। এই কারণে HRM বিভাগ বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করে। ঢাকায় নিয়ে এসে আপনাদেরকে কোর্স করানো আপনাদের জন্য কষ্টসাধ্য, প্রচুর কস্টেবল। এই কারণে অনলাইনের এই বেসিক কোর্সগুলোর আয়োজন করা হয়। এই কোর্সগুলো স্টেপ বাই স্টেপ আরো সামনের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই দিকে আমাদের পরিকল্পনা রয়েছে। আপনাদের আজকে যাদের এই বেসিক কোর্সটা শুরু হলো, আশা করি এখানে যুগের চাহিদার আলোকে নিজেদেরকে দক্ষ করে তুলবেন। অনার্স মাস্টার্স এর সার্টিফিকেট দিয়ে এখন কোথাও ভালো কোনো কিছু করা কঠিন। ছোট একটা চাকরির জন্য অনেক হাইলি কম্পিটিশনের মুখোমুখি আপনাকে হতে হবে। সুযোগ আছে এখন, এই বছরই প্রায় 4 লক্ষ সরকারি নিয়োগের সার্কুলার হবে। সুতরাং যাদের দক্ষতা আছে, হালকা একটু কম্পিউটার পারছেন, একটু ভাষাগত দক্ষতা আছে, একটু চাকরির প্রিপারেশন নিচ্ছেন,
তার পক্ষেই এখন চাকরি করাটা খুবই সহজ। অথবা এই গভর্নমেন্ট না নিলেও সামনে যেই আসুক না কেন, 4-5 লাখ যে ভ্যাকেন্সি গুলো গভর্নমেন্টের রয়েছে, এই জিনিসগুলো তারা ফিল আপ করবে। এই ফিল আপ গুলো করবে, আওয়ামী লীগ যারা ছিল তাদেরকে আস্তে আস্তে সাসপেন্ড করবে। সুতরাং এই ভ্যাকেন্সি গুলো যদি পূরণ করতে হয়, তাহলে আপনাকে কম্পিটিশনের এই জায়গায় ভালো করতে হবে। গভর্নমেন্টের নিয়োগ গুলো তো আহ, পরীক্ষার মাধ্যমে হচ্ছে এবং ভাইবার মাধ্যমে হয়, সুতরাং আপনাকে যোগ্য হয়ে উঠতে হবে। দ্বিতীয়ত, আপনি সরকারি চাকরি তো টোটাল 100টা চাকরি থাকলে তার মধ্যে 1% হচ্ছে সরকারি চাকরি, আর 99% হচ্ছে বেসরকারি চাকরি। একটা দেশ কখনো সরকারি কর্মকর্তাদের মাধ্যমে উন্নতি হয় না, কোনোদিনই হয় না, হওয়া সম্ভব না। সরকার হচ্ছে সরকার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার জন্য, শান্তি মানে শৃঙ্খলা রক্ষার জন্য তারা হচ্ছে আয় করে থাকে এবং ব্যয় করে তাদের পেছনে। এখানে উৎপাদনমুখী কিছুই হয় না। মানুষের কাছ থেকে কর নেয়, ট্যাক্স নেয়, আর অধিকাংশ সিংহভাগ টাকা তারা খরচ করে হচ্ছে তাদের ডিফেন্স ফোর্সের জন্য। ডিফেন্স হচ্ছে আনপ্রোডাক্টিভ একটা সেক্টর। সেনাবাহিনী এটা আনপ্রোডাক্টিভ একটা সেক্টর। এরা শুধু কনজিউম করে, এরা কোনো কিছু প্রোডাকশন করে না। এরপরে হচ্ছে শিক্ষকদের পেছনে ইনভেস্ট করে। সরকারের একটা শিক্ষা খাতে একটা বিশাল বরাদ্দ। শিক্ষক যারা, এরা হচ্ছে সার্ভিস সেক্টর, এরা কোনো কিছু উৎপাদন করে না। তো উৎপাদন করে কারা? এই দেশের জন্য মূলত অর্থনীতিতে কন্ট্রিবিউশন করে হচ্ছে কৃষকেরা, কন্ট্রিবিউশন করে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, কন্ট্রিবিউশন করছে হচ্ছে সার্ভিস সেক্টরে যারা হসপিটাল ডেভেলপ করছে, যারা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলছে, যারা হচ্ছে ফুড আইটেম গুলো ডেভেলপ করছে, যারা মেশিনারি তৈরি করছে। এই যে মানুষগুলোই কিন্তু আলটিমেটলি এই দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করে। আর বর্তমান সময়ে এই টেকনোলজির হাব গুলো শিফটিং হওয়ার কারণে আপনি ছোটখাটো যে ব্যবসায়ী করেন না কেন, সাপোজ হচ্ছে আপনি একটা খামার দিলেন, ডেইরি ফার্ম দিলেন, এই ফার্মের ব্যবস্থাপনা এবং তার বিপণন মার্কেটিং সিস্টেম গুলো অনলাইনের মাধ্যমে করতে হয়। কম্পিউটারের বেসিক নলেজ যদি আপনার থাকে, ডিজাইনিং সিস্টেম গুলো আপনি জানেন, তাহলে এখন মার্কেট প্লেস বলতে নির্ধারিত কোনো স্থানকে বোঝায় না। অনলাইন হচ্ছে একটা বড় মার্কেট প্লেস। অনলাইনে অর্ডার শিফটিং করা, আস্তে আস্তে মানুষ মার্কেটে যাওয়া তো ভুলেই যাচ্ছে। আমি বাজারে গিয়ে কেনাকাটা করি না কতদিন, তা আমার নিজেরও জানা নেই। এটা জাস্ট যতটুকু পছন্দ হয়, কাপড় টাপড় পছন্দ হলে অনলাইনে অর্ডার দিচ্ছি, ঘরে এসে দিয়ে যাচ্ছে। আমি চিন্তা করি কোনো বই কিনতে দোকানে কেন যাব? আমি দোকানে যাওয়া এবং আসা, এই দুইয়ের মাঝখানে আমার খরচ হয়ে যায় 200 টাকা 300 টাকা। আর আমি যদি একটু অর্ডার দিই, তাহলে 50 টাকা অর্ডারেই আমি নিয়ে আসতে পারতেছি ঘরে। আমার সেই প্রোডাক্টটা আমি নিয়ে আসতে পারছি, ওইখানে আবার ডিসকাউন্টও দিচ্ছে তারা। সুতরাং আমি ওইখানে অর্ডার দিচ্ছি, আমার সময়টা যেমন বাঁচছে। অনলাইনে আমি ডিসপ্লেতে গিয়ে শত শত টেমপ্লেট আমি দেখে নিতে পারছি। আমার যেটা পছন্দ, যে ধরনের বই দরকার, আমি সেটা কিনি। বাজারে গিয়ে বই কিনি না তো অনেক দিন হয়ে গেছে। মানে অথচ বিগত 1-1.5-2 বছরের মধ্যে প্রায় 20-25 হাজার টাকার বই কিনছি, সবই অনলাইনেই কিনছি। কারণ এখানে ছাড় দেয় যখন, এরপরে বইয়ের ক্যাটাগরি দেখছি, আমি জানি যে বাজারে গিয়ে আসতে জ্যাম সব মিলে 3 ঘন্টা সময় ব্যয় হবে। আর হচ্ছে যে বইগুলো আমি কিনবো, মানে আসা যাওয়ার ক্ষেত্রে 500 টাকা শেষ, বই কিনবো হচ্ছে 300 টাকা। তার মানে আমার টোটাল খরচ 1,000 টাকা, 3 ঘন্টা ইনভেস্টমেন্ট, দিন শেষে আমার বই কেনা হবে মাত্র 200-300 টাকার। এটা তো কেউ এই এই ব্যয়টা কেউ করতে চায় না। এখন লাইফটাকে এভাবে ইজি করে ফেলা হচ্ছে, টেকনোলজির উপরে মানুষ ডিপেন্ডেন্ট। ওয়েস্টার্ন সোসাইটি গুলো এইভাবে তাদের সময়গুলোকে রিডিউস করছে। এখানে জ্যাম অনেক বড় একটা ফ্যাক্টর, এটা রিডিউস হয়ে যাচ্ছে। তো টেকনোলজিকে যারা ইউটিলাইজ করতে পারবে, এখানে কম্পিউটারের বেসিক কোর্স শুরু করা হচ্ছে। আপনারা এখন জানেন চ্যাট জিটিপি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সবকিছু করা যায়। চ্যাট জিটিপির মাধ্যমে কিভাবে কাজ করতে হয়, এটা প্রিমিয়াম ভার্সনের ওয়ার্ক গুলো কি কি, এটা যদি জানেন, তাহলে আপনার জন্য একটা আর্টিকেল লেখা, আপনি কোনো কিছু খুঁজে পাবেন, কোনো বিষয়ের কোনো কনসেপ্ট নেবেন, চ্যাট জিপিটি আপনাকে সেই ধারণাটা খুব সহজেই দিয়ে দিচ্ছে। এইটাকে আরো মডিফাই করে কিভাবে হিউম্যান বিং এর ইউজের জন্য করা যায়, সেটা আপনাকে শিখতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখন সব কাজগুলো করা যায়, কোডিং থেকে শুরু করে ইন মানে প্রনস এন্ড কনস সবকিছু এখানে করা যায়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কোর্স করানো, এই জিনিসগুলো এখন জানা প্রয়োজন। তো এইটা নিয়ে যে কোর্স গুলো ধারাবাহিকভাবে, আপনি বেসিক কম্পিউটার যদি না জানেন তো এই অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন না। এইচআরএম বিভাগ ধারাবাহিকভাবে এই জাতীয় কোর্স গুলো করাবে। সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, এটা বিশাল একটা ক্ষেত্র। এরপরে হচ্ছে পৃথিবীতে এখন সবকিছুই অনলাইন বেসড হয়ে যাওয়ার কারণে প্রোডাকশনের সাথে সাথে অনলাইন সার্ভিস গুলো, ছোট্ট একটা দোকান তারও অনলাইন সার্ভিস গুলো চালু হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে এগুলো বিলিয়ন বিলিয়ন ডলার। ডেল্টা প্ল্যান গভর্নমেন্ট যেটা করছে, সেখানে রপ্তানি আয় ধরা হয়েছে শুধুমাত্র আইটি সেক্টর থেকে $500 বিলিয়ন, যেটা বাংলাদেশ আয় করবে। মেগা প্ল্যানে এটা আছে গভর্নমেন্টের। টোটাল আয়ের প্রায় 30% বাংলাদেশের আয় হবে হচ্ছে এই রপ্তানি, এই আইটি হাব থেকে, আইটি সেক্টর থেকে। তরুণরা এখানে ঝুঁকছে দিনের পর দিন।
এটা হচ্ছে একটা উন্মুক্ত ক্যারিয়ারের জায়গা। আমার পছন্দ হলো আমি করলাম, আয় হলো, পছন্দ হলো না আমি করলাম না, ক্যারিয়ার এভাবেই চলবে, মানে নিজের স্বাচ্ছন্দ্য বোধ, স্বাতন্ত্রতা সবই ঠিক থাকে। পাশাপাশি অন্য কাজও এখানে করা যায়, নিজে একটা আইটি ফার্ম দিয়ে দেওয়া যায়। আর সর্বোপরি এটা তো ইসলামী আন্দোলনের জন্য দরকার, আইটি টেকনোলজি প্রযুক্তিগুলো দিয়েই তো আজকে আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে। আমাদেরকে এখানে হ্যাকিং এর মতো জায়গা, তারপরে হচ্ছে সাইবার নিয়ে যারা কাজ করছে বিভিন্ন ভাবেই এখানে ডোমিনেট করার জন্য চেষ্টা করছে। নেটিজেনদের একটা মানে ইয়াং জেনারেশনের একটা বড় অংশ নেটে থাকে, যাদেরকে নেটিজেন বলা হয়। তাদের সাইকোলজি, তাদের কম মানে প্যাটার্ন, কনজিউমিং প্যাটার্ন সবকিছু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। সুতরাং এই যে টেকনোলজির জায়গা থেকে যদি পৃথিবীতে লিড দিতে হয়, এই ঝড় তো এখনো আরো অনেক দিন চলতে থাকবে। এখানে নিজের দক্ষতাকে উন্নত করার জন্য, নিজেকে শানিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের হাতে খড়ি করে দিতে পারি। একবার সুপার ক্লাস কোন এডুকেশন বা শিক্ষা এই অনলাইন কোর্সের মাধ্যমে বা এগুলোর মাধ্যমে হয়তো আপনি পাবেন না, কিন্তু এর মাধ্যমে স্টার্টিংটা হলে আপনার ভিতরে একটু আগ্রহ জন্মালো, আপনি ভালো কাজ করলে সংগঠনের জন্য উপকার হবে, আপনার ব্যক্তির জন্য উপকার হবে। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন না কেন, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, আপনি টেকনোলজিক্যাল নলেজ গুলো আপনার ভিতরে থাকলে বা কম্পিউটারের নলেজ থাকলে আপনি সেই জায়গাগুলোতে আরো বেশি ভালো করতে পারবেন। ডে বাই ডে ইমপ্রুভ হবে, রিডিং ক্যাপাসিটি আপনার ভিতরে বাড়বে, নলেজ ক্যাপাসিটি আপনার ভিতরে বাড়বে। আমরা আশা করি এই কোর্সে যারা এনরোল করেছেন তারা আহ শতভাগ আন্তরিকতার সাথে এই কোর্সে থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত। প্রবলেম হলো শুরু করা হয় 168 জন নিয়ে, কিন্তু শেষ নামে গিয়ে 10 জন বা 20 জন। এরপরে ফোন দেয়, ভাই একটু সার্টিফিকেটটা যদি দেন। সার্টিফিকেট দেওয়া হবে না কোর্সের ক্লাস ঠিকঠাক মতো না করলে, এটা কান্নাকাটি করার কোনো জিনিস না। আমাদের সার্টিফিকেট এখন কোনো দাম নাই। চাকরির ক্ষেত্রে অনেক ছাত্রকে আমি শুনছি যে সার্টিফিকেট, ভার্সিটি পাস করছে তার সার্টিফিকেট কোনো কাজে লাগে না। আমার চোখে দেখা, আমার নিজেরই 4-5টা সার্টিফিকেট এখনো উঠানোর সুযোগ হয়নি, বা দরকারও আছে বলে আমার কাছে মনে হয় না। আমার আমি কে, আমাকে দক্ষতা দেখে আমরা যাদেরকে ভাইবা নেই, বিভিন্ন সময় চাকরি বাকরি দেই, সার্টিফিকেট আমরা জমাও নেই না, অতটা দেখিও না। কারণ বলি তো আপনি এই কাজ পারেন, ঠিক আছে প্র্যাকটিক্যালি একটু করে দেখান তো। এটা পারেন না আপনি, হ্যাঁ ভালো ইংরেজি লিখতে পারেন, ঠিক আছে আপনি সার্টিফিকেট দরকার নেই, আপনি এই ট্রান্সলেটটা করে দেন। অভিজ্ঞতা আছে কিনা এইটুকু দেখে আমরা নিয়ে নিচ্ছি। সার্টিফিকেট এটা কোনো ম্যাটার না, এটা হচ্ছে জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য একটা সময় এক্সপ্যান্ড করা ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সার্টিফিকেট এখন সোকল্ড, একেবারেই সোকল্ড তথাকথিত কোনো একটা প্রথাগত সিস্টেম ছাড়া আর কিছুই আমার কাছে মনে হয় না। হ্যাঁ, যদি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে কেউ পড়ে তাহলে ভিন্ন বিষয়, কিন্তু একবারে ইন জেনারেল এটার ক্ষেত্রে ভ্যালুলেস হয়ে যাচ্ছে দিনের পর দিন। তা আপনি সার্টিফিকেট অনার্স মাস্টার্স পাস করে বা একটা কম্পিউটার সার্টিফিকেট নিয়ে আপনি যে চাকরি পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই কিন্তু, বা কেউই আপনাকে দেবে না। কম্পিউটারের কাজ আপনাকে জানতে হবে, সার্টিফিকেটও লাগবে না, আপনি লিখে রাখবেন, আপনাকে একটা টেস্ট নেবে, টেস্টে উত্তীর্ণ হলে আপনাকে নিয়ে নেয়। সুতরাং এইখানে সার্টিফিকেট দেন ভাই, আমি কোর্স করি নাই, আমার এই সমস্যা ছিল, প্রোগ্রাম ছিল, আমার এই সেই নানা কারণে আপনারা এই জায়গায় আমাদের রিকোয়েস্ট করে বা হচ্ছে কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন না। মূলত সার্টিফিকেটের চাইতে শেখার ব্যাপারেই আপনাদের গুরুত্ব দেওয়া উচিত। যদি আমি দেখছি আমাদের এই কোর্স থেকে শিখে পরবর্তীতে নিজের উদ্যোগে বিভিন্ন ধরনের কোর্স তারা করছে এবং খুব ভালো করছে আলহামদুলিল্লাহ। ক্যারিয়ারটায় যেমন সংগঠন তেমনি ভাবে তাদের কাছ থেকে উপকৃত হয়েছে, সামগ্রিকভাবে যখন এই টেকনোলজি তারা জানে, কিভাবে টেকনোলজিকে ব্যবহার করে সংগঠনের মানে ইনফরমেশন গুলোকে গুছিয়ে রাখতে হয়, কমিউনিকেশনটা সংগঠনের খুব স্মুথলি করা যায়, টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে দাওয়াতি কাজ করা যায়, কিভাবে টেকনোলজির মাধ্যমে অসংখ্য ছাত্রকে এঙ্গেজ করা যায়, সবকিছু যখন তারা অ্যাবজর্ব করতে পারে আলটিমেটলি এটা দাওয়াতের একটা বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায়। সুতরাং প্রত্যেকেই ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে অবশ্যই এই নলেজটা স্প্রেড আউট করা এবং খুবই ভালোভাবে শেখা আয়ত্ত করাটা জরুরি। আপনাদের এই কোর্সে যারা এনরোল করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আশা করি একেবারে শেষ দিন পর্যন্ত নিজস্ব স্পিরিট নিয়ে এখানে টিকে থাকবেন। সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন, মাথায় রাখবেন। আপনি যদি নিজের ভিতরে এই মোটিভেশনটা তৈরি করতে পারেন, আপনি ভালোভাবে চলতে পারবেন। আর আপনাকে আরেকজন মোটিভেশন দিয়ে 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 আগ্রহ তৈরি করবে, আপনার পক্ষে পৃথিবীতে কিছু করা সম্ভব না। যে ব্যক্তি নিজের মধ্যে সেলফ মোটিভেশন তৈরি করতে পারে, হি ইজ দ্য বেস্ট মোটিভেটর। সুতরাং এই মোটিভেশনের জায়গা থেকে নিজে বারবার নিজেকে রিসাপল করার জন্য চেষ্টা করা, নিজের দক্ষতার ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজেকে কম্পিটিশন করা, এবং সবসময় চেষ্টা করা নিজেকে নিজে ছাড়িয়ে যাব। আমি কতটুকু, আজকে কতটুকু আছি, কালকে এর চাইতে কতটুকু অগ্রগামী হলাম, নিজেকে নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারলেই
ভালো কিছু এই জাতির জন্য দিতে পারবো, এই মুভমেন্টের জন্য দিতে পারবো। আশা করি আমার দ্বারা পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বদিক থেকে উপকৃত হবে। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা যেন চমৎকার ভাবে আমাদের এই কোর্সগুলো শেষ করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বৈরী।